প্রিয়তা রোজ ঘুম থেকে উঠে তার রুমের দরজার সামনে একটি করে কাঠগোলাপ পায়, সাথে একটা চিরকুটও থাকে। সে ভেবে পায় না কাজটা কে করে থাকে। চিরকুটে প্রেরকের কোনো নামও থাকে না। রোজকার মতো আজ সকালেও সে কাঠগোলাপ পেয়েছে, সাথে চিরকুট তো আছেই। তবে আজকের চিরকুটটা পড়ে মনে হলো অন্য দিনের তুলনায় একটু আলাদা। মনে হচ্ছে আজকে ব্যক্তিটির মন খারাপ ভাবতেই প্রিয়তারও মনটা হঠাৎ করেই বিষাদে ভরে যায় নিজের অজান্তে। এসব কিছু আদ্র তার সিক্রেট রুমে বসে দেখছে। আদ্র অনেক আগে থেকেই প্রিয়তার রুমে স্পাই ক্যামেরা লাগিয়ে রেখেছে। আদ্রর জন্য প্রিয়তা মন খারাপ করছে দেখে আদ্রর ভিতরটা ভালো লাগায় ছেয়ে যায়। তারপর আদ্র নিজের মনে মনে বলতে থাকে, কালকে তোমাকে একটা স্পেশাল গিফট দেব মাই লাভ, যেটা দেখে তোমার মন খুশি হয়ে যাবে। তারপর আদ্র তার ল্যাপটপে প্রিয়তার সারাদিনের কার্যকলাপ দেখতে থাকে আর নিজের মনে বলতে থাকে, আর মাত্র কিছুদিন, তারপর তোমাকে আমার কাছে নিয়ে আসবো আমার প্রিয় কাঠগোলাপ। পরের দিন যথারীতি প্রিয়তা কাঠগোলাপ আর চিরকুট হাতে নিয়ে বসে আছে, সঙ্গে আছে আদ্রর দেয়া স্পেশাল গিফট। ভাবছে গিফটটা খুলবে কিনা, আবার ভাবছে এভাবে কোনো কিছু না জেনে গিফট খোলা কি ঠিক হবে। ভাবতে ভাবতেই প্রিয়তার ফোন বেজে উঠল। ফোনের রিংটোনে প্রিয়তা তাকিয়ে দেখে অচেনা নাম্বার। প্রিয়তা আন্দাজ করেই নিল যে গিফট প্রেরক কল করেছে। তাই প্রিয়তা দ্রুততার সহিত কল রিসিভ করল। ওপাশ থেকে শুধু নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। প্রিয়তা সালাম দিতেই আদ্র বুকের বাঁ পাশটায় হাত রাখল। তারপর নিজেকে সামলে নিয়ে গম্ভীর স্বরে সালামের জবাব দিল এবং বলল, ভয় নেই, গিফটটা খুলে দেখতে পারো। এমন কিছু দেব না যাতে আমার প্রিয়র ক্ষতি হবে। কল কানেক্ট রেখেই প্রিয়তা গিফট খুলে দেখল নীল রঙের একটি শাড়ি, নীল রঙের চুড়ি এবং শাড়ির সঙ্গে মিলিয়ে সব পরার জন্য সব কিছুই রাখা আছে। প্রিয়তা এবার আজকের চিরকুটটা খুলে দেখল, লেখা আছে, প্রিয় কাঠগোলাপ, আমার তুমিটাকে নীল রঙে দেখার খুব ইচ্ছা, তাই তো নিজের পছন্দ মতোই সব কিছু দিলাম। এবার নিজেকে আমার পছন্দের রঙে রাঙিয়ে দাও প্লিজ। আর দেরি সইতে পারছি না, কাল সময় মতো এই জায়গায় চলে এসো। তোমার সব প্রশ্নের জবাব পেয়ে যাবে। ইতি, তোমার ভাবনার জগতে বিচরণকারী ব্যক্তি। পরদিন প্রিয়তা রেডি হচ্ছে আদ্রর সঙ্গে দেখা করার জন্য। নর্মাল একটা ড্রেস পরেছে। আদ্র দেয়া সে কিছুই পরেনি, কারণ সে ভাবছে আজ চিরকুট প্রেরককে ধরা দেবে না। দেখা করবে ঠিকই, কিন্তু মনের কথা বলবে না। তাই সে ভেবে রেখেছে যেদিন ব্যক্তিটিকে মনের কথা বলবে সেদিনই সে তার দেয়া সব কিছুই করবে। আদ্র ল্যাপটপে প্রিয়তার প্ল্যান শুনে হাসছে আর মনে মনে বলছে, তুমি তো আর জানো না তোমার জন্য কত বড় চমক অপেক্ষা করছে। পরের দিন প্রিয়তা অ্যাড্রেস অনুযায়ী এসে দেখে তাকে একটা নদীর পাড়ে ডাকা হয়েছে। প্রিয়তা চারপাশে তাকিয়ে অবাক, কারণ নদীর পাড়টা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। সে ভাবছে সময়টা যদি রাত হতো ভালো হতো, তাহলে এই সৌন্দর্য আরও ভালোভাবে উপভোগ করা যেত। প্রিয়তা যখন চারিদিকে দেখতে ব্যস্ত, আদ্র তখন প্রিয়তাকে দেখতে ব্যস্ত। আদ্র যেহেতু আগেই প্রিয়তাকে ল্যাপটপে দেখে নিয়েছে এবং তার প্ল্যান শুনে নিয়েছে, সে কেন নর্মাল ড্রেস পরেছে তাই কোনো রিয়্যাক্ট করলো না। আদ্র প্রিয়তার সামনে গিয়ে তাকে সালাম দিল। প্রিয়তা মাথা নিচু করে ধীর স্বরে সালামের জবাব দিল। তারপর প্রিয়তা মাথা হালকা উঁচু করে দেখল তার সামনে একটি যুবক দাঁড়িয়ে আছে। উজ্জ্বল ফর্সা গায়ের রং, ঘন কালো সিল্কি চুল কপালে পড়ে আছে। তীক্ষ্ণ চোখ দ্বারা সকলকে ভস্ম করে দিতে পারবে। চোখা নাক, পশমাবৃত হাতে কালো বেল্টের ঘড়ি, ডেনিম হোয়াইট প্যান্ট, ব্ল্যাক শার্ট আর হোয়াইট ব্লেজার, পায়ে ব্ল্যাক শু। এক কথায় যাকে সুদর্শন যুবক বলে, যাকে দেখলে মেয়েদের হার্টবিট মিস হয়ে যায়। সকল মেয়ের ক্রাশ আদ্রিয়ান খান আদ্র, যাকে সকলে এডি বলে চেনে। সেই এডি কিনা ওকে প্রপোজ করবে, ভাবা যায়।
প্রিয়তা অবাক হয়ে আদ্রিয়ানের দিকে তাকিয়ে আছে। ও ভেবেছিল এমনিই কোনো হয়তো ছেলে হবে, কিন্তু সেটা যে আদ্রিয়ান হবে ভাবেনি। প্রিয়তার অবাকের রেশ কাটছেই না। আদ্রিয়ানের মতো সেলিব্রিটি ওকে ভালোবাসে আর রোজ রোজ ওর জন্য চিরকুট রেখে যায়, এটা ভাবতেই প্রিয়তার মাথা ঘোরাচ্ছে। প্রিয়তা চোখের সামনে অন্ধকার দেখছে সব। তারপর হঠাৎ করেই আদ্রার উপর ঢলে পড়ল। আদ্রিয়ান মুগ্ধ হয়ে প্রিয়তাকে দেখছিল। হঠাৎ করেই প্রিয়তার ওর উপর পড়ে যাওয়ায় আদ্র ভয় পেয়ে যায়। পিটপিট করে চোখ খুলে আবার চোখটা বন্ধ করে ফেলে প্রিয়তা। তারপর আস্তে আস্তে চোখ খুলে দেখে নিজেকে অচেনা জায়গায় পায়। তারপর আস্তে আস্তে সব মনে পড়ে যায়। চারিদিকে চোখ বুলিয়ে দেখে রুমটা খুব পরিপাটি করে গোছানো। পাশে তাকিয়ে দেখে আদ্র চেয়ারে বসে ওর একটা হাত ধরে ঘুমিয়ে পড়েছে। প্রিয়তার নড়াচড়ার জন্য আদ্রের ঘুমটা ভেঙে যায়। আদ্র প্রিয়তাকে জিজ্ঞাসা করে এখন কেমন লাগছে, হঠাৎ করে কী হয়েছিল। প্রিয়তা ঠিক আছে বললে আদ্র স্বস্তির নিঃশ্বাস ফেলে। প্রিয়তা আদ্রকে থ্যাঙ্কস বলল ওর কেয়ার করার জন্য এবং সরি বলল কারণ ওর জন্য আদ্র শুধু শুধু ঝামেলা হলো। আদ্র এসব শুনে বলল যা বলার বলেছ, আর কোনো দিন বলবে না। আমার ভালোবাসা ভালো লাগা কোনো কষ্ট নয়। আমি তোমায় ভালোবাসি প্রিয়। সরি হুট করে তোমায় ভালোবাসি বলার জন্য। কারণ আমি চেয়েছিলাম আগে তোমার সঙ্গে বন্ধুত্ব করব, তোমার মনে আমার জন্য জায়গা বানাবো, তারপর মনের কথা বলবো। কিন্তু বলে যেহেতু ফেলেছি, তোমার জবাবের আশায় রইলাম। প্রিয়তা প্রথমে একটু ইতস্তত করলেও তারপর নিজেকে স্বাভাবিক করে আদ্রকে বলল যে আপনি আমার জন্য রোজ রোজ চিরকুট আর কাঠগোলাপ রাখতেন, সেটা থেকেই আমার আপনার প্রতি একটা টান বা ভালো লাগা তৈরি হয়। কিন্তু আমাকে পেতে চাইলে আমার বাবা মার সঙ্গে কথা বলতে হবে। আদ্র বলল তবে তাই হবে। তার কিছুদিন পর আদ্র প্রিয়তার বাবার সঙ্গে দেখা করে এবং নিজের জন্য প্রিয়তাকে স্ত্রী হিসাবে চায় প্রিয়তার বাবা কাছে। প্রিয়তার বাবা অবাক যে আদ্রের মতো একজন বড় বিজনেসম্যান তাদের প্রিয়তাকে পছন্দ করেছে। তবুও প্রিয়তার বাবা সময় চাইল আদ্রর থেকে। আদ্রকে দেশের টপ বিজনেসম্যান হিসাবে জানতো, কিন্তু প্রিয়তার বাবা নিজের সর্বোচ্চ দিয়ে খোঁজ লাগিয়ে জানলো ব্যক্তি হিসাবেও খুব ভালো, সৎ, চরিত্রবান সুপুরুষ। তাই প্রিয়তার বাবা আর দেরি করতে চাইল না শুভ কাজে। 2 দিন পর আদ্রকে ফোন করে জানালো নিজের সিদ্ধান্ত। আদ্র তো খুব খুশি প্রিয়তাকে নিজের করে পাবে বলে। তার ঠিক 1 সপ্তাহ পরে শুক্রবার তাদের বিয়ের দিন ঠিক করা হয়। যদিও প্রিয়তার বাবা একটু সময় চেয়েছিল বিয়ের জোগাড় করার জন্য, কিন্তু আদ্র কোনো দেরি চায় না, তাই নিজেই সব দায়িত্ব নিয়েছে। 1 সপ্তাহ পরে কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করা হয়েছে। চারিদিকে বর এসেছে গুঞ্জন শুনে প্রিয়তার বুকটা ধক করে উঠল। আদ্র বরবেশে সেন্টারে এসে কাঙ্ক্ষিত মুখটি খুঁজে চলেছে। কিছুক্ষণ পর এসেই গেল সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। আদ্র এতক্ষণ ছটফট করলেও এই মুহূর্তে তার বুক ধকপক করছে। প্রিয়তারও একই অবস্থা। 2 পরিবারের সম্মতিতে তারা স্বামী স্ত্রী বন্ধনে বেঁধে যায়। এভাবেই তাদের নতুন জীবনের সূচনা হলো। ভালো থাকুক, বেঁচে থাকুক পৃথিবীর সকল ভালোবাসা ও ভালো লাগা।